আগস্টের গণঅভ্যুত্থানে আপনার ভূমিকা কি ছিল? একটা এমপি যদি ৩৫ বছর ক্ষমতায় থাকে, একদম কিছু কাজ না করলে তো মানুষ ঝাঁটাপিটা করা ছাড়া কোনো উপায় নাই। আমাদের তো এক্সপেকটেশন ছিল একটা মানুষ ১৭ বছর, ১৭ বছর না, অলমোস্ট ৫, ৭, ৩৫, প্রায় ৩৫-৪০ বছর একটা মানুষ এমপি। আমরা তো আশা করতেই পারি সাধারণ মানুষ হিসেবে যে আমাদের রাস্তাঘাট একদম সোনায় মুড়িয়ে দেবে। কিন্তু আমরা সোনায় মুড়িয়ে তো দূরের কথা, আমরা হলুদ মরিচের গুঁড়ার মতো অবস্থা হয়ে গেছে। যে আমরা রাস্তায় চলাচল করলে মনে হয় যে আমাদের গায়ে গায়ে কেউ হলুদের গুঁড়া ছিটাই দিছে, কারণ পুরো রাস্তায় ধুলা। ধুলিয়াবাসীর জন্য আমি যতটুকু জানি আপনার কাছে একটা আহ, চমক দেওয়ার মতো একটা টপিকস আছে বা একটা বিষয় আছে যেটা আপনি বলতে চান এবং আপনার মুখ থেকে আমিও শুনতে চাই। আমার বাবা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল। আপনার ইউনিয়নের আগের যিনি চেয়ারম্যান ছিলেন তার সম্বন্ধে যদি একটু বলতেন, তিনি কেমন ছিলেন? আমি ১৭ বছরে দেখি নাই এখন পর্যন্ত যে আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয়েছে। আজকে আমাদের স্টুডিওতে একজন গেস্ট আছেন, যিনি বাউফলের, পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান এবং তরুণ রাজনীতিবিদ। আমরা তার সাথে আজকে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। রাজনীতির বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপরে তার সাথে কথা হবে। চলুন পরিচয় করে দেয়। আমাদের সাথে আছেন তৌসিফুর রহমান রাফা। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার বাড়ি পটুয়াখালী বাউফলে, এবং আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আছি এখনো। আম, আমি পড়াশোনা করেছি বরিশাল হাতেম আলী কলেজ থেকে, অনার্স মাস্টার্স করেছি ওখান থেকে। এই এখন আমি, আমার বাবা যেখানে চেয়ারম্যান ছিল আমাদের গ্রামের বাড়ি ধুলিয়াতে, ওইখানের জন্য মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, আমি প্রশ্নটা আপনাকে করতে আপনি অ্যান্সার করে দিচ্ছেন, তারপর আমি প্রশ্নটা করতে যাচ্ছি যে রাজনীতিতে কেন? অন্য অনেকগুলো অপশন তো আপনার হাতে ছিল, যেহেতু আমি যতটুকু জানি যে আপনার মামাও একজন সাবেক এমপি ছিলেন। জি। তো সেক্ষেত্রে তো আপনার হাতে আপনি সরকারি চাকরি বা অন্য প্রফেশনেও যেতে পারতেন। রাজনীতিতে কেন? রাজনীতিতে আসার মূল লক্ষ্য হচ্ছে, রাজনীতি আমার পারিবারিকভাবে আমাদের সবার মধ্যে রাজনীতিটা খুব ভালোভাবে কাজ করে। এবং রাজনীতিতে আসার আরেকটা মূল বিষয় হচ্ছে, রাজনীতি ছাড়া অন্যান্য প্রফেশন বা পেশায় মূলত মানব সেবা বা মানুষের, সাধারণ মানুষের সেবা করার সুযোগটা একটু কম। তো মানুষের সেবা করতে হলে রাজনীতি করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমার ছোটবেলা থেকেই। সেই থেকেই আমি রাজনীতির প্রতি আমার একটা আকর্ষণ। মানুষের সেবা করতে হলে রাজনীতিই করতে হবে, অন্য কোনো প্রফেশনে কি মানে মানুষের সেবা করা সম্ভব না? বা অন্য কোনো প্রফেশনের মানুষ কি মানুষের সেবা করে না? করে, তবে রাজনীতিটা করলে মানুষের খুব কাছাকাছি যাওয়া যায়। এই মানে রাজনীতি থেকে মানুষের কাছে যাওয়া খুব সহজ, এবং মানুষের ভালোবাসা অর্জন করার থেকে বড় অর্জন আর কিছু হয় না বলে আমার মনে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কতদিন যাবত রাজনীতি করছেন, রাজনীতির সাথে যুক্ত আছেন? আমি ১৭-১৮ বছর যাবত তো এই ছাত্র রাজনীতি থেকে শুরু করে নিজের পারিবারিক যে রাজনীতি আছে সেটার সাথে সম্পৃক্ত আছি, মানুষের সাথে কাজ করছি। এই ১৭-১৮ বছর পর্যন্ত আপনি? তা তো হবেই। আচ্ছা, আচ্ছা। মানে কত বছর বয়স থেকে শুরু করেন আপনার রাজনীতি? সেটা আমি ধরেন যখন আমি এসএসসি কমপ্লিট করি তারপর থেকে আমি ছাত্র রাজনীতির সাথে সক্রিয়। আপনি ছাত্র দল করছেন, তাই? হ্যাঁ, ছাত্র দল করছি এবং আমি উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে বিএনপির রাজনীতিটা আপনি সেই ছোটবেলা থেকেই করে আসছেন। আপনার বাবাও কি বিএনপির রাজনীতি করতেন? হ্যাঁ, আমার বাবা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল এবং উনি আমাদের এলাকার সাবেক ২ বারের চেয়ারম্যান ছিল, এবং আমাদের ধুলিয়ার ইতিহাসে প্রথম পরপর ২ বার নির্বাচিত চেয়ারম্যান ছিল আমার বাবা। আলহামদুলিল্লাহ। এবং ওই একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিল আমার নানা। ওই ইউনিয়নে আমার মামা, যিনি পটুয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য, জনাব শহীদুল আলম তালুকদার, উনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিল। এরপরে ২ বার উপজেলা চেয়ারম্যান ছিল এবং ১ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ছিল। তো আপনি তো রাজনৈতিক ফ্যামিলি থেকেই বিলং করেন। তো সেক্ষেত্রে আপনার এই যে রাজনৈতিক ফ্যামিলি থেকে আসা এবং আপনি এখন রাজনীতি করতে চাচ্ছেন, আপনি আসলে রাজনৈতিক ফ্যামিলি থেকে মানে উঠে আসার কারণে কিন্তু রাজনীতি সম্বন্ধে আপনার একটা ধারণা আ আমার কাছে মনে হয় জন্মের পর থেকে আপনি আ পাইতেছেন।
কি শিখলেন আপনার বাবার কাছ থেকে, আপনার মামার কাছ থেকে? আমি যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমার মামা, বাবা এবং নানাকে তো আমি দেখি নাই। জি। কিন্তু আমার পারিবারিক রাজনীতি এবং আমার যে এই যে বাবা বা মামা তাদের থেকে যেটা শিখছি সেটা হচ্ছে তারা মানুষের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং ওনাদের আমি একটা জিনিস কিছু কথা বলি। সেটা হচ্ছে আমার বাবাকে আমি দেখছি রাত ৩টার সময় সাধারণ মানুষ যদি আমার বাবাকে ফোন দিছে অথবা বাড়িতে আসছে যে আমার বাড়িতে একটা সমস্যা, তাকে তৎনগদ দেখছি আমি যে উনি চলে গেছেন। পরিবার, পরিজন এদের কথা চিন্তা পরে করছে। কিন্তু সবকিছুর সাথে উনি সাধারণ মানুষের জন্য যেভাবে নিবেদিত ছিল, ওই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে। এবং মামা, উনার কথা আসলে বলে শেষ করা যাবে না। উনি বাউফলের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং উনার জনপ্রিয়তা সম্বন্ধে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে উনার কথা বললে এখনো মানুষ জিনিসটা জানে বা বোঝে, এই ব্যাপারটা আছে। উনি এমন একজন নেতা ছিল যে উনি ধান ক্ষেতে মানুষ ধান কাটতেছে ওই অবস্থায় হয়তো উনি গাড়ি নিয়ে যাচ্ছে। কেউ একজন ডাক দিল যে, দাদা একটু কথা আছে।" উনি ওই গাড়ি থেকে নেমে উনি ধান ক্ষেতে নেমেও কথা শুনছে। এরকম ঘটনা অহরহ হইছে। এবং দেখছে বাচ্চারা মাঠে ফুটবল খেলছে। উনি উনার ভালো লাগার জায়গা থেকে উনি গিয়ে বাচ্চাদের সাথে নেমে ফুটবল খেলা শুরু করে দিছেন। তো উনার রাজনীতি থেকে আমি যেটা শিক্ষা নিয়েছি সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে যাইতে ভালোবাসার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু না। ধুলিয়াবাসীর জন্য আ আমি যতটুকু জানি আপনার কাছে একটা আ চমক দেওয়ার মতো একটা টপিকস আছে বা একটা বিষয় আছে, যেটা আপনি বলতে চান এবং আপনার মুখ থেকে আমিও শুনতে চাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধুলিয়াবাসী জানতে চায়। আ সেটা হচ্ছে যে আপনি কি আগামীতে নির্বাচন করছেন কিনা? এবং আপনার নির্বাচন নিয়ে প্ল্যান কি? ধন্যবাদ। আসলে এই বিষয়টা খুবই কমপ্লিকেটেড। কারণ কমপ্লিকেটেড কেন? কমপ্লিকেটেড কারণ হচ্ছে আ আমি যদি ধুলিয়াতে নির্বাচন করতে চাই, সেটা আমার মুখ থেকে কেন জনসাধারণের মুখ থেকে আসতে হবে। সেটা তো আপনাকে অবশ্যই ইচ্ছা তো আমি একটা সত্যি কথা বলতে আ ছোটবেলা থেকে দেখছি বাবা চেয়ারম্যান ছিল এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন। এবং ওই দেখা থেকে বা ওই জায়গা থেকে নিজেকে যখন ছোট থেকে গড়ে তোলার চেষ্টা করেছি, বাবা তো মারা গেছে বেশ অলমোস্ট ১৮-১৯ বছরের মতো হয়ে গেছে। তো তখন থেকেই আমার যে চিন্তাভাবনা ছিল যে এলাকার জন্য কাজ করব, কাজ করতেছি। তো একটা পর্যায়ে এমন হইছে যে এখন আ আমি চাইছি যেটা, আ সেটা হচ্ছে যে আমি কখনোই চাই না যে আমি বলব যে না আমি নির্বাচন করব বা আমি কিছু করব এরকম কিছু না। সাধারণ মানুষ যদি চায় যে আমি ধুলিয়ার জন্য কাজ করি বা তাদের সেবায় আমি নিয়োজিত হই, তাহলে আমি নির্বাচন করব। বাস। সাধারণ মানুষ কি চায়? আ সেটা সাধারণ মানুষ ভালো জানে। তবে আমার যে ধারণা ধুলিয়ার অধিকাংশ মানুষ যারা মানে শান্তিপ্রিয় মানুষ যারা, আ তারা সবাই চায়। তারা সবাই চায় আপনার সামনে নির্বাচন। আমার মনে হয় আপনার ইচ্ছা কি? করবেন? যদি মানুষ চায় আমি করব। কিন্তু এখন পর্যন্ত মানে আমার ইচ্ছা আছে। এটা সত্যি কথা বলতে আমার ইচ্ছা আছে এবং আমার দিক থেকে আমাদের যারা আছে প্রত্যেকটা মানুষই চায় আমি প্রত্যেকটা মানুষ বলতে দেশের সব জায়গায় চায় তরুণ মানুষজন রাজনীতিতে আসুক। অবশ্যই। এবং তরুণদের হাত ধরে আগামীর দিনগুলো সুন্দর হোক এবং এলাকায় পরিচ্ছন্ন রাজনীতি তৈরি হোক। তো সেই জায়গা থেকে আমি মনে করি যদি আমরা এগিয়ে না আসি, আগামী দিনে যদি আমরা এই হাল না ধরি, তাহলে এই মানুষগুলো বঞ্চিত হবে। ধুলিয়া নিয়ে আপনার স্বপ্ন কি? ধুলিয়া নিয়ে আমার স্বপ্ন হচ্ছে ধুলিয়া একটা স্বপ্নের মতো সুন্দর একটা ইউনিয়ন হোক। এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আ থাকে না আমরা কখনো দেখি দেশের বাইরে বিভিন্ন জায়গা যেখানে আমরা ক্যামেরাতে দেখি বা ভিডিও স্ক্রিনে দেখি যে ভিডিওতে দেখেছি আমরা স্বপ্নের মতো সুন্দর। আমাদের আমার চাহিদাটা হচ্ছে ধুলিয়াটা একটা স্বপ্নের মতো জায়গা হোক যেখানে কোনো মানুষের প্রতি মানুষের রাগ থাকবে না, ক্ষোভ থাকবে না, মানুষের সাথে মারামারি, হানাহানি কিছু থাকবে না। কোনো সমস্যা থাকবে না। ধুলিয়াটা একটা উন্নত একটা ইউনিয়ন পরিষদ হিসেবে আম আম নির্মাণ হোক এবং ধুলিয়ার প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগুক। আমার চাওয়া এটাই। ধুলিয়াটাকে এরকম স্বপ্নের ধুলিয়া বানানোর জন্য আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত এবং আপনি কি নিয়েছেন এ পর্যন্ত? যদি আপনার কাছ থেকে জানতে চাই।
সত্যি কথা বলতে ধুলিয়াকে সুন্দর করার জন্য যেই সুযোগটা দরকার, সেই সুযোগটা এখনো পর্যন্ত আমরা পাইনি। তো জনপ্রতিনিধি না হলে আসলে অনেক কিছুই আমরা দূর থেকে চিন্তা করতে পারি। কিন্তু ওই জায়গাটায় না পৌঁছানো পর্যন্ত আমরা সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারি। পরিকল্পনা কি আছে আপনার? অবশ্যই পরিকল্পনা আছে। যেমন ধুলিয়ার আমাদের ধুলিয়ায় যখন আ একদম প্রত্যেকটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার বাবা চেয়ারম্যান থাকাকালীন তৎকালীন সময়ে আমাদের আপনি মনে হয় একটা জিনিস জানবেন যে ধুলিয়ায় আ বাউফল কিন্তু আমাদের খুব শিক্ষিত একটি জনপদ এবং বাউফলের মধ্যে ধুলিয়া হচ্ছে অন্যতম যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভালো আমলা পর্যায়ের মানুষজন এবং সরকারি বড় কর্মকর্তারা আছেন। তো তাদের সহায়তায় ধুলিয়ায় কিন্তু আমার বাবা চেয়ারম্যান থাকাকালীন প্রত্যেকটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, খাল খনন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে তার ছোঁয়া ছিল। তো আমরাও চাই ধুলিয়া আগামী দিনে আম সুন্দর পরিপাটি হোক এবং প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে মানব সেবায় যতটুকু দরকার প্রত্যেকটা জিনিস যেন পরিপূর্ণ হয়। আপনি যেটা হচ্ছে ধুলিয়ার যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে সময় কাটান? সময় দেন? হ্যাঁ, প্রচুর। মানে প্রচুর সময় কাটায়। তারা আপনাকে কি বলতে চায় আসলে? তারা আপনার কাছ থেকে কি চায়? আ এত বছর এই রাজনীতির সাথে থাকার খাতিরে আমি একটা কথা একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই। কোনো জনপ্রতিনিধির কাছে কখনোই কোনো মানুষ, সাধারণ মানুষ বা ভোটার টাকা চায় না, পয়সা চায় না। তারা চায় শুধুমাত্র একটু ভালোবাসা। তাদের এই ভালোবাসাটা দিতে আ আমার মনে হয় না খুব একটা কষ্টের কাজ এটা। একটা মানুষ চায় একজন জনপ্রতিনিধির কাছে যাবে, তার সাথে ২ টা কথা বলবে এবং একটা সদুত্তর পাবে। এই জায়গাটুকু যদি ঠিক থাকে, একজন জনপ্রতিনিধির জন্য প্রত্যেকটা কাজ সহজ হয়ে যায়। আপনি আগামীতে নির্বাচন করবেন, আপনার ইচ্ছা আছে এবং আপনার এলাকার জনগণও চায় যে আপনি নির্বাচন করেন। আপনি চেয়ারম্যান হলেন। এরপরে আপনি যেই সময়টা সাধারণ মানুষকে দিচ্ছেন এখন, তখনই কি এই সময়টা দিবেন? এবং আপনি যে সময়টা যে গুরুত্ব দিয়ে এখন মানুষের সাথে কথা বলছেন, মানুষের কথাটা শুনছেন সাধারণ মানুষের, এই কথাটা কি তখনও শুনবেন? এই চেয়ারম্যানের চেয়ারে বসার পরে? আ এই কথাটা একটা ভালো কথা বলছেন। কারণ মানুষ এটা ভাবে যে একটা দায়িত্বশীল জায়গায় গেলে তারপরে আর হচ্ছে মানুষ ওই সময়টা দিতে পারে না। কিছু জায়গায় এটা সত্যতাও আছে। যেমন এটা ইউনিয়ন পরিষদের যে বিভিন্ন কার্যকলাপ বা কার্যক্রম পরিচালনা করতে হলে কিছু সময় তো ওইখানে দিতে হবে। এর পাশাপাশি সাধারণ মানুষের যে সময়টুকু প্রাপ্য, সে সময়টুকু অবশ্যই দিতে হবে। কেন দিতে পারবে না? দেয়ার জন্য যা করণীয় সেটা করতে হবে। আর একজন চেয়ারম্যান বা একজন ইউনিয়ন পরিষদের যিনি দায়িত্বশীল জায়গায় থাকেন, উনার মূলত কাজটা কি? জনসাধারণকে নিয়ে তো কাজ। তো কেন দিতে পারবে না? এটা দিতে তো উনি বাধ্য। যেই হোক, যেই নির্বাচিত চেয়ারম্যান হোক বা এমপি হোক বা উপজেলা চেয়ারম্যান, মেয়র যেই হোক, জনপ্রতিনিধি যিনি হবেন, উনার দায়িত্বশীল জায়গা থেকে উনার তো দায়িত্বই এটা যে উনি জনসাধারণের কথা শুনবে। কেন পারবেন না? এটা তো পারতে হবে। এটা বাধ্যতামূলক। না, দেখা যাচ্ছে যে ওই চেয়ারে যে বসে ক্ষমতা যখন চলে আসে, ক্ষমতার চেয়ারে যখন বসে, তখন সে নিজের দল বা নিজের একটা গোষ্ঠী থাকে, তাদেরকে নিয়েই আসলে সে ভেবে দিন কাটায়। জনগণের কথা ভাবে না অথবা জনগণকে তারা সময়ও দিতে পারে না। এজন্যই আপনাকে প্রশ্নটা করা এবং আমি আরেকটা এই বিষয়ে জানতে চাচ্ছি যে আপনার এলাকায় আমি আবারও পিছনের একটা প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে এই সাধারণ মানুষগুলোর সাথে যখন আপনি কথা বলেন, তারা আসলে আপনাকে প্রবলেমটা কি বলে? কখনো বলে যে আপনি চেয়ারম্যান হলে এই কাজটা করবেন, এই কাজটা করবেন। যে কি কাজ বা কি বলতে চায় তারা? আ বাস্তবিক অর্থে একটা ইউনিয়নের মধ্যে আমি তো একটা গ্রামে আমার বাড়ি, প্রত্যন্ত অঞ্চল। আমাদের এলাকা আল্লাহর রহমতে বেশ ভালো উন্নত ছিল। এখন হয়তো সময়ের বিবর্তনের বা সময়ের সাথে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে গেছে। ওটা তদারকি করার মতো মানুষ নাই। এই ১৭ বছরে আ আমরা কোথাও কোনো উন্নয়নের ছোঁয়া দেখি নাই। আগামী দিনে হয়তো যদি আল্লাহ ভালো মানুষকে ওই নেতৃত্বের চেয়ারে আনে,
তাহলে হয়তো আবার সবকিছু পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। এখন সাধারণ মানুষের যে ভিউ থেকে যে কথাটা বললেন যে তারা কি চায়, আসলে সাধারণ মানুষ একটু শান্তি চায়। সাধারণ মানুষ একটু শান্তি চায়। সাধারণ মানুষ চায় একজন জনপ্রতিনিধির থেকে ভালোবাসা, নিরাপত্তা চান। নিরাপত্তা চায়। এক্স্যাক্টলি। আপনার থানার আওয়ামী লীগের আমলটাতে এমপি ছিলেন কি? জি, ওইখানে এমপি ছিল আসম ফিরোজ সাহেব। উনি কি ১৭ বছরই ছিলেন? হ্যাঁ, উনি ১৭ বছর বলতে উনি এই ৭ বার সংসদ সদস্য ছিলেন। উনি কি উন্নয়ন করেছেন বাউফল থানা? আমি আসলে সত্যি বলতে আমি ১৭ বছর বলতে এর আগে থেকেও তো সে এমপি ছিল। ১৭ বছরের আমি উন্নয়নের কথা আমি আসলে বলতে পারব না। এটার কারণ হচ্ছে আমার নিজের দেখা চোখে আমি কোনো উন্নয়ন দেখছি না। কারণ আমি তো একটা ইউনিয়নের মানুষ। আমার ইউনিয়নে যখন একটা আ উন্নয়নের ছোঁয়া লাগবে তখন আমি বলতে পারব যে না আমার এই এলাকায় উন্নয়ন হইছে। কিন্তু আমি ১৭ বছরে দেখি নাই এখন পর্যন্ত যে আমাদের এলাকায় কোনো উন্নয়ন হইছে। ইভেন উন্নয়ন হয় টোটাল কোনো আমি দেখি না। আমি আমার জায়গা থেকে দেখি না। আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা দেখি না। কারণ আমি এটাও দেখছি এমন জায়গায় আমাদের সাবেক সংসদ সদস্য মহোদয় যিনি ছিলেন শহীদুল আলম তালুকদার সাহেব। উনার আমলে কিছু ব্রিজ, তারপরে অডিটোরিয়াম থেকে শুরু করে যেসব কার্যকলাপ রাস্তাঘাট যেগুলো করা হইছে, সেই রাস্তাঘাট বা সেই ব্রিজ, কালভার্ট সেগুলার মেরামত তো পরের কথা। অনেক জায়গায় এরকম হইছে ব্রিজ হইছে কিন্তু ব্রিজের ঢাল করতে দেয়নি। ওকে। শুধুমাত্র আমাদের সাবেক এমপি মহোদয় করছে এইজন্য। ইভেন আমাদের অডিটোরিয়াম ছিল, সেই অডিটোরিয়ামটা অকার্যকর করে ফালায় রাখা হইছে। কারণ ওইটা সাবেক এমপি মহোদয় করছে। এবং ১৭ বছর ধরে আমরা সাধারণ মানুষের মুখ থেকে শুনছি আমাদের যে পটুয়াখালী বাউফলে যে বগা ব্রিজটা, ওই ব্রিজটা করার জন্য ১৭ বছরে একজন মানুষ দায়িত্বশীল পদে থেকেও সেই বগা ব্রিজটা ছোট একটা ব্রিজ আমাদের। সে ব্রিজটা এখনো পর্যন্ত আম সম্ভব হয়নি করা। এত বছর ক্ষমতায় থাকার পরেও কোনো কাজ না করার পেছনে কারণ কি বলে মনে করেন? এটা পকেট ভারী করা ছাড়া আমি অন্য কিছু মনে করি না। কারণ যদি একটা মানুষের তো আ একটা সংসদীয় আসনে আমার যেটা ধারণা অত বড় আ রাজনীতিবিদ আমি না। তারপরেও প্রত্যেকটা সংসদীয় আসনে তো একটা বাজেট আসে। অবশ্যই আসে। তো সেই বাজেট থেকে যদি কিছু কাজ করা হয় তাহলে তো দৃশ্যমান হওয়ার কথা। এখন যেমন কিছু বরাদ্দ থাকে যেমন স্কুলে বিল্ডিং ভবন হচ্ছে। সেগুলা হচ্ছে। সেগুলা কোনো সরকার থাকলেও হচ্ছে, না থাকলেও হচ্ছে। কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় আপনার এক্সপেকটেশন কি ছিল যে সে এই উন্নয়নগুলো করতে? আমাদের তো এক্সপেকটেশন ছিল একটা মানুষ ১৭ বছর ১৭ বছর না অলমোস্ট ৫, ৭, ৩৫ প্রায় ৩৫-৪০ বছর একটা মানুষ এমপি। আমরা তো আশা করতেই পারি সাধারণ মানুষ হিসেবে যে আমাদের রাস্তাঘাট একদম সোনায় মুড়িয়ে দেবে। কিন্তু আমরা সোনায় মুড়িয়ে তো দূরের কথা আমরা হলুদ মরিচের গুঁড়ার মতো অবস্থা হয়ে গেছে। যে আমরা রাস্তায় চলাচল করলে মনে হয় যে আমাদের গায়ে কেউ হলুদের গুঁড়া ছিটাই দিছে। কারণ পুরা রাস্তায় ধুলা। ওকে? এর বাইরে আর আমি কিছু দেখি না। উন্নয়ন এতটুকু উন্নয়ন হইছে যে আমরা রাস্তায় বের হইলে আমাদের বাসায় গিয়ে গোসল করতে হয়। ওকে? আচ্ছা। তো ধুলিয়ার নদী ভাঙনের যে বিষয়টা সেখানে একটা বড় বাজেটের কাজ চলতেছে। এই কাজটা মানে বেড়িবাঁধের কাজ যে এটা আসলে কি এটা 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 আওয়ামী লীগ সরকারের আমলেরই উন্নয়ন। এটা তো ধুলিয়ার জন্য অনেক বিশাল একটা উন্নয়ন হ্যাঁ। হিসেবে দেখা যায়। তো সেটার বিষয়ে তো আপনি বললেন। আচ্ছা। আপনি ভালো কথা বলছেন। এটা হচ্ছে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আ আন্ডারে এই কাজটা হইছে। ওটা আমাদের যিনি সংসদ সদস্য ছিলেন উনি তো উনাকে আমাদের এলাকাটা ছিল অনেক বড়। ধুলিয়া বেশ বড় ছিল। এটা ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আসছে আমাদের ধুলিয়া ইউনিয়নটা অর্ধেক হয়ে গেছে। ওকে? তো অর্ধেক হওয়ার পরে এসে যখন আমাদের এলাকার মানুষজন, আমাদের এলাকার অনেকেই এটার জন্য আন্দোলন করছে তৎকালীন সময়। আমাদের এলাকার সিনিয়র থেকে শুরু করে অনেক জুনিয়র মানুষজন আ এবং দায়িত্বশীল জায়গায় যারা ছিল, বিভিন্ন জায়গায় সরকারি আমলা, কর্মচারী, কর্মকর্তা যারা ছিল, প্রত্যেকে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকবার মানববন্ধন হয়েছিল। আপনি হয়তো দেখছেন। তো আমরা সেই জায়গা থেকে আমাদের একটা বেড়িবাঁধের কাজ শুরু হয়েছিল। আ সেখানে একটা মজার বিষয় আছে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে বেড়িবাঁধের কাজটা আমাদের এলাকায় যতটুকু ছিল, ১ম অবস্থায় বেড়িবাঁধটা আমাদের সাবেক সংসদ সদস্য মহোদয় যে জনাব শহীদুল আলম তালুকদার উনার যে বাড়ি আছে, ওই বাড়িটা কিন্তু একদম নদীর তীরবর্তী। ওকে? একদম নদীর কাছে। তো উনার বাড়ির আগ পর্যন্ত ওই বেড়িবাঁধের কাজটা ওই পর্যন্ত পাস করা হইছে।
এরপরে আর হয় নাই। পরে এটা নিয়ে আবার বিভিন্ন মহলে কথাবার্তা হওয়ার পরে পরে আবার একদম বাধ্য হয়েই আমার যেটা ধারণা বাধ্য হয়েই পরবর্তীতে আরো 1 কিলো বাড়ানো হয়েছে। এটাকে কি আপনি উন্নয়ন হিসেবে দেখেন না তার আমলের? একটা সরকার 17 বছর যদি ক্ষমতায় থাকে, সেইখান থেকে একটা এমপি যদি 35 বছর ক্ষমতায় থাকে, একদম কিছু কাজ না করলে তো মানুষ ঝাঁটাপিটা করা ছাড়া কোনো উপায় নাই। এই কাজটা তো করেছে। এই কাজটুকুই করেছে নাকি বিষয়টা এরকম যে আপনি বিরোধী দলের ওই সময়ে বিরোধী দলের রাজনীতি করতেন। এজন্য তার উন্নয়নগুলাকেও আপনি না, 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 না। আমি আসলে এই যে উনি যে কাজ করেছেন বা উনি এই আসনের সংসদ সদস্য থাকাকালীন যে কাজটা হয়েছে, এটার জন্য সে প্রশংসার দাবিদার। এটার জন্য অবশ্যই সে প্রশংসার দাবিদার। কারণ এরকম প্রশংসনীয় আরো ২-১ টা কাজের কথা যদি বলতেন। আমি তো দেখছি না। আমি আসলেই সত্যি কথা বলতে বাউফলের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কর্মকান্ডগুলো আমি খুব সত্যি কথা বলতে কিছু জিনিস একদম ম্যান্ডেটরি হয়ে গেছে যে এটা না হইলে মানুষ নদী পার হইতে পারছে না। যেমন ছোট খালের উপর একটা ব্রিজ, যেটা না হলে এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষের ওই রাস্তা দিয়ে যাওয়া অসম্ভব হয়ে গেছে। এরকম কিছু কাজ তো অবশ্যই হয়েছে, যেটা না হইলে মানুষ প্রতিনিয়ত বাধা বিপত্তির সৃষ্টি হইতেছে, মানুষের যাইতে ব্যাঘাত ঘটছে। কি ধরনের উন্নয়ন চাচ্ছিলেন ওই টাইমটাতে? বা আমরা কাছে কি মনে হয় যে এই উন্নয়নগুলাই গুরুত্বপূর্ণ ছিল যেগুলা করা হয় নাই এবং আপনি চাচ্ছেন যে এগুলো আপনি আ নির্বাচনে যদি জয় হন তাহলে করবেন? আচ্ছা, আমি আমার জায়গা থেকে তো আসলে সত্যি কথা বলতে আমি ছোট মানুষ। আমার আমার জায়গা থেকে যেই কাজগুলোর কথা বললেন এগুলো ইউনিয়ন পরিষদের হাতে সবকিছু থাকে না। ছোট, ছোট কাজ হয়তো ইউনিয়ন পরিষদের আ অন্তর্ভুক্ত থাকে। এগুলো বেশিরভাগ কাজই হচ্ছে সংসদ সদস্য যিনি থাকেন নির্বাচিত হন, ওনার মাধ্যমে এই কাজগুলো হয়। আমরা আসলে ওনাদের থেকে এক্সপেক্ট করছিলাম যে বাউফলের রাস্তাঘাটগুলো বিশেষ করে রাস্তাঘাটগুলো একটু সংস্কার হওয়া দরকার ছিল। নতুন করে না হোক কিছু রাস্তা সংস্কার করলেও হইতো। ধরেন অল্প কিছু খাদা হইছে সেইখানে যদি রিপেয়ার করে ফেলতো ওই রাস্তাটা ভালো থাকতো। কিন্তু ছোট খাদা থেকে ১৭ বছর যখন ওই ছোট খাদাটা আস্তে, আস্তে তো বড় হইতে, হইতে পুরা রাস্তা ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা চাইছিলাম যেটা সেটা আসলে হয় নাই। আগামী দিনে ইনশাআল্লাহ আশা করি আমাদের যিনি সাবেক সংসদ সদস্য মহোদয় আছেন, বাউফলের সাধারণ মানুষের যিনি নেতা জনাব শহীদুল আলম তালুকদার সাহেব, উনি যদি আগামীতে নির্বাচিত হন, ইনশাআল্লাহ বাউফলের মানুষকে ভালো কিছু উপহার দেব। উনি ক্ষমতায় ছিলেন একবার, তাই জি। তো? শহীদুল আলম তালুকদার। উনার আমলটাতে কি উন্নয়ন হয়েছে বাউফলে? উনার আমলটাতে সত্যি কথা বলতে একবারে যতটুকু কাজ করা সম্ভব, তার কোথাও কমতি ছিল বলে আমার মনে হয় না। যদি ২-৪ টা বলতেন। রাস্তাঘাট আমাদের এলাকায় আপনি আমাদের ধুলিয়াতে গেলে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন আমাদের এলাকার যে বেড়িবাঁধ ছিল, আমাদের এলাকার যে বেড়িবাঁধ যেটা ভেঙে গেছে, ওই বেড়িবাঁধও ছিল আমাদের ওই সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার সাহেবের সময়ের। রাস্তাঘাট থেকে শুরু করে অডিটোরিয়াম, তারপরে ব্রিজ, কালভার্ট যেগুলা ছিল সবকিছু মোটামুটি ওনার আমলেরই করা ছিল। ইভেন সেই আমলে করার পর থেকে এখন পর্যন্ত হয়তো ২-১ টা রাস্তাঘাটে কিছু পরিবর্তন আসছে। কিন্তু মেক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রেই বাউফলের উন্নয়ন সম্ভব হয়নি এই ১৭ বছরে। আওয়ামী লীগের আমলে আপনার ইউনিয়নে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল বা যারা দুর্নীতি করেছে তারা কি এখন এলাকায় আছে? ৫ তারিখের পর অনেকেই এলাকা থেকে চলে গেছে। ওকে। অনেকে বলতে বেশিরভাগ মানুষ। কিছু মানুষ আ কিছু মানুষ হয়তো আছে যারা আ প্রত্যেকটা মানুষই তো আসলে আমাদের দেশ বলতে যেটা বুঝি, আমাদের দেশের সাধারণ জনগণ বলতে যেটা বুঝি, আ হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। এরকম একটা কথা কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে যে, "তুমি কোন দল করো? আমি কোন দল করি না।" কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের আ একটা মানে নেতাকর্মীদের উপর একটা অভিযোগ প্রায়ই আসে, এখনো আসে। সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টাকার বিনিময়ে প্রোটেকশন দিয়ে এলাকায় রাখার একটা ব্যাপার। এটা কি আপনার এলাকায় ঘটেছে এরকম ঘটনা? আ বা আমাদের আপনার থানায় এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, এরকম ঘটনা আসলে টাকার বিনিময়ে কিছু জায়গায় তো মানুষ সুযোগ সুবিধা নিচ্ছেই। এটা মিথ্যা না, এটা সত্যি কথা। আর এদের জন্যই আসলে এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল। এই অভ্যুত্থানের সুফলটা মানুষ ভোগ করতে পারবে না যদি এইভাবে চলতে থাকে। আমি যারা এই কাজগুলোর সাথে লিপ্ত আছেন বা জড়িত আছেন, তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যারা মানুষের ক্ষতি করে গেছেন,
বিগত দিনগুলোতে। সাধারণ যারা আছেন, যারা নিজেদের মতো আম দল মানুষ করতেই পারে। কিন্তু দল করলেই যে প্রত্যেকটা মানুষ অপরাধী তা কিন্তু না। ঠিক আছে? দলের মধ্যে কিছু মানুষ আছে যারা অপরাধী, অপরাধ করছে, মানুষের সাথে খারাপ ব্যবহার আচরণ, আ অর্থ আ অর্থ কেলেঙ্কারির বিভিন্ন বিষয়। এই লোকগুলোকে কেউ আ সহযোগিতা করবেন না দয়া করে। এই কথাটা আমি আমাদের করণীয় কি? করণীয় বলতে আসলে এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে যেমন প্রত্যেকটা ইউনিট থেকেই এটা নিয়ে আসলে আলোচনা হয় আমাদের মধ্যে। এবং আমরা আলোচনার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে এটার বিরুদ্ধে অভিযোগও করা হয়। অভিযোগ করা হলে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে সেক্ষেত্রে সেন্ট্রাল থেকে বা জেলা থেকে বা উপজেলা থেকে এটার বিরুদ্ধে যে অ্যাকশন নেয়ার দরকার সেটা তারেক রহমান দেশে আসতে পারছে না কেন? বা দেশে আসছে না কেন? এ বিষয়ে আপনার মন্তব্য। আম দেশে আসতে পারছে না এই কথাটা আসলে ভুল। দেশে ইচ্ছা করে আসছে না। হ্যাঁ, হয়তো উনি আসলে এখন সত্যি কথা বলতে যেটা উনি দেশে খুব শিগগিরই আসবেন। আমরা আশা করি। উনি এখন দেশে আসলে দেশের পরিস্থিতি আম মানে আরো মানে ওই একদিন যেদিন উনি বাংলাদেশে আসবেন সেদিন সারা সমগ্র ঢাকা আমার ধারণা সমগ্র ঢাকা বন্ধ হয়ে যাবে। আচ্ছা। কারণ উনার মতো নেতা উনি যদি বাংলাদেশে আসেন মানুষ উনার জন্য মরিয়া হয়ে আছে। আমি আমার কথাই বলি আমি একজন প্রত্যন্ত কি করেছেন? এমন কি করেছেন যে তার মতো একজন নেতা বিগত ১৭ বছর দল টিকিয়ে রেখেছেন, তাই? সেটাই আমি বলছি। বিগত ১৭ বছর যেই নেতা সুদূর প্রবাসে থেকেও দলের প্রত্যেকটা ইউনিট একদম সেন্ট্রাল থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের সুসংগঠিত করার জন্য যেই পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন, তো ওনার জন্য দলের নেতাকর্মী তো লক্ষ, লক্ষ নেতাকর্মী। উনি তো দলের জন্য, দেশের জন্য কি করেছেন গত দেশের জন্য করার মতো সুযোগ কি তাকে দেয়া হয়েছে? কথা তো বলতে পারতেন। কথা তো উনি প্রত্যেকটা জিনিস নিয়ে কথা হ্যাঁ, প্রত্যেকটা জিনিস নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক বছর পর্যন্ত সে তো মিডিয়ার সামনে তেমন একটা আসতেন, মানে সোশ্যাল মিডিয়াতেই তেমন একটা অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ, আমি আপনাকে এই কথাটা একটু স্পষ্ট করে বলি। উনি মিডিয়াতে আসে নাই এরকম না বিষয়টা। উনি উনার জায়গা থেকে উনি যখন মিডিয়া উনাকে কভারেজ করত বা কভারেজ দিত, তখন থেকে সরকার কিন্তু উনার উপর একটা রুল জারি করে দিল। যে উনার কোনো বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে পারবে না। ওকে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিন্তু এই কাজটা করছে। উনার কোনো বক্তব্য, নিউজ আ কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় হয়তো আসলে যতগুলো অ্যাক্টিভিস্ট ছিলেন ওই টাইমটাতে যারা আ মানে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং আওয়ামী লীগের এগেইনস্ট এ যারা কথা বলছেন, কারোর বক্তব্যই তো আ আপনার মেইনস্ট্রিম মিডিয়া প্রচার করত না। হ্যাঁ। ঠিক আছে। কিন্তু তারপরেও তো এই সোশ্যাল মিডিয়া আপনার বসে ছিল না। তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা তাদের কণ্ঠস্বর সাধারণ আ আপনি 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 হয়তো জানেন সোশ্যাল মিডিয়াও কিন্তু নিয়ন্ত্রণাধীন ছিল। আমরা অনেক কিছু পোস্ট না, আমরা গত ১৭ বছরে দেখেছি আপনারা পেজ ছিল, সে আ পেজে তেমন একটা অ্যাক্টিভ ছিল না। এরপর আপনার বিএনপির একটি ভেরিফাইড পেজ গত ১৭ বছর পর্যন্তই কন্টিনিউ হয়েছে। তারা রান করেছে। তাদের রেগুলার পোস্ট গেছে। তো এটা তো আসলে যৌক্তিক। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন আমি আমার জায়গা থেকে করি। না, প্রশ্ন আমি না, আপনি আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। কিন্তু আপনি একজন সংবাদকর্মী। সেই হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে ১৭ বছর আপনি কি আপনার জায়গা থেকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন? না, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। কিন্তু সেখানে তো বাধা বিপত্তি তো ছিল। অবশ্যই ছিল, অবশ্যই ছিল। বাধা বিপত্তি ছিল এবং সেই বাধা বিপত্তি পেরিয়ে আমরা কাজ করেছি, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। অবশ্যই চেষ্টা করেছি। আমার জানা মতে তাদের যতটুকু লিমিট ছিল, এতটুকুর বাইরে একটা বাইন্ডিংস ছিল প্রত্যেকের মাথার উপরে। সেটা হোক সোশ্যাল মিডিয়া, আ নিউজ, নিউজ পত্রিকা মানে য যাবতীয় যত মিডিয়া ছিল, প্রত্যেকটা জায়গায় একটা বাইন্ডিংস ছিল। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এই বড় দলগুলো বিএনপি, আওয়ামী লীগ, আ এই দলগুলো একটা দল আরেকটা দলের সাথে লিয়াজু মেইনটেইন করে তারপরে আ তারা রাজনীতি করে? আ আপনার কাছে মনে হয় না? আমরা বিগত ৫ তারিখের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধর যে বিষয়গুলো নিয়ে কথা শুনছি, বিএনপি সেখানে উল্টো বক্তব্য দিচ্ছে, উল্টো ধরনের কথাবার্তা বলছে। সো তাতে কি মনে হয় যে বিএনপি, আওয়ামী লীগ এরা আসলে
লিয়াজু মেনটেন করে কি একজন আরেকজন ক্ষমতায় না থাকলে আরেকজনের মানে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে না তখন বিএনপি তাদের দলের নেতাকর্মীদেরকে হ্যান্ডেল করছে এবং হচ্ছে ট্যাকেল দিচ্ছে। এরকম কি মনে হয় আপনার কাছে? আপনি যতদূর পর্যন্ত রাজনীতি করেন। আমি সত্যি কথা বলতে লিয়াজু মেনটেন করলে আর আমাদের নেতাকর্মীদের ধান খেতে গিয়ে ঘুমাইতে হইতো না মশারি টানায়া। হ্যাঁ, এটা কর্মীরা। কিন্তু এখানে হচ্ছে যে যারা নেতা আমাদের নেতাদের দেখেন, আমাদের নেতাদের জেল জরিমানার তালিকা তো আপনি জানেন, আপনি তো জানেন। আমি আমি বলবো না যে আপনি জানেন না, আপনি প্রত্যেকটা বিষয় জানেন। আমাদের বিএনপির যারা নেতাকর্মী ছিল এদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা ছিল। ১ লক্ষ, এটা মনে হয় ১৭ বছরে অলমোস্ট ১,৪৫,০০০ প্লাস মামলা ছিল। প্রায় ৫০ লক্ষের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। আপনি মনে হয় বিষয়টা জানেন। এখন বিষয় হলো এত কিছুর পরেও যদি লিয়াজও মেনটেনই করতো তাহলে আমাদের নেতারা জেল খাটতো না, আমাদের নেতারা নির্যাতনের শিকার হতো না, আমাদের বড় বড় জাতীয় পর্যায়ের যারা নেতা আছেন তারা রাস্তায় বসে লাঞ্ছিত হতো না, আমাদের ভালো ভালো নেতা যাদেরকে গুম করা হয়েছে আপনি জানেন ভালো করে, ইলিয়াস আলী সাহেবের মতো মানুষকে তার ড্রাইভার সহ গুম করা হয়েছে। তাকে এখন পর্যন্ত তার হদিসই আমরা জানি না। Okay? এরকম অসংখ্য অসংখ্য নেতা ও কর্মীরা আছেন, কোথায় আছে কেউ জানি না আমরা। তার পরিবার বলতে পারে না, তারা এক টুকরা হাড়ের জন্যও কিন্তু অপেক্ষা করে যে না আসলে আমার সন্তান এটা আপনার জায়গা থেকে আপনি থাকলেও হয়তো এটাই চিন্তা করতেন যে মরে গেছে, হয়তো মরে গেছে। কিন্তু আপনি তো আপনার জায়গা থেকে বুকে আশা বেঁধে বসে আছেন যে হয়তো আমার সন্তান জীবিত আছে, হয়তো আমার ভাই জীবিত আছে, কোনোদিন হয়তো আসবে। আপনি কিন্তু সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই চিন্তা করতে করতেই যাবেন যে হয়তো আমার ভাই কোনোদিন আসবে, আমার বোন মানে আমার বাবা আসবে। এই জায়গাটা থেকে বিএনপি যদি লিয়াজু মেনটেন করতো তাহলে ২৮ অক্টোবর আমাদের উপর এত বড় হামলা হতো না, এত এত নেতাকর্মীদের গ্রেপ্তার হওয়া লাগতো না, এত এত নেতাকর্মীদের অঙ্গহানি হইতো না, এত এত নেতাকর্মীদের মৃত্যুবরণ করতে হইতো না। আমরা বরাবরই রাজনীতি এবং দেশের স্বার্থে আমরা কাজ করে গেছি এবং আগামী দিনেও করবো ইনশাআল্লাহ। আপনি ছোটবেলা থেকেই রাজনীতির সাথে জড়িত এবং আপনার বাবা ২ বারের চেয়ারম্যান ছিলেন। আপনার বাবার সাথে কিছু মজার স্টোরি যদি আমাদেরকে শোনাইতেন। তার রাজনীতি এবং সে অ্যা যেরকম নেতা ছিলেন, তার চলাফেরা সম্বন্ধে ছোট্ট ২-১ টা যদি আমাদের স্টোরি আপনি বলতেন। আচ্ছা, এখন যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমার আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ, ভালো ছিল। তখন আমি আমি যে খুব একটা বড় ছিলাম এরকমও না। তো আমার বাবা যখন চেয়ারম্যান ছিল তখন আ আমি প্রত্যেক বছর ঈদে, কোরবানিতে ধরেন আমাদের ওইখানে একটা লঞ্চ ঘাট আছে ধুলিয়া। ওটা বেশ বড় লঞ্চ ঘাট এবং ওটা খুব পরিচিত। আমাদের বাউফলের মধ্যে বেশ পরিচিত একটা লঞ্চ ঘাট। ওইখানে ঢাকা থেকে লঞ্চ গিয়ে ঘাট দেয়। তো প্রত্যেক বছর ঈদে, কোরবানিতে ধরেন প্রচুর মানুষ ওইখান থেকে আসা যাওয়া করে। তো ওই আসা যাওয়ার মধ্যে একটা সময় তো ছিল আগের যে সময়টা ছিল সেই সময় তো চুরি, ছিনতাই বা বিভিন্ন রকম অপকর্ম একটা সময় ছিল। সেই জিনিসটা এখন প্রশাসন অনেকটা তৎপর হওয়ায় কিন্তু অনেকটা কমে গেছে। তো ওই সময় আমার মনে আছে আমার বাবার রাত ধরেন লঞ্চ আমাদের দুলিয়াতে ঘাট দিত রাত ৩টা ৩:৩০ বা ২টা ২:৩০টার সময়। আমার বাবাকে দেখতাম সারারাত উনি লঞ্চ ঘাটে থাকতো। যেন যারা আমাদের এলাকার যারা মেহমান আসতেছে তারা যেন কোনোভাবে কোনো কিছুর কোনো অপ্রীতিকর কোনো ঘটনার শিকার না হয় এবং সারারাত আমাদের ইউনিয়নের যারা গ্রাম পুলিশ ছিল ওনাদেরকে সারারাত রাস্তায় পাহারা দেওয়ার জন্য দাঁড় করায় রাখতো এবং সারারাত টহল চলতো। সারারাত উনি নিজেও সারারাত রাস্তায় হুন্ডা নিয়ে ঘোড়ার উপরে থাকতো যেন মানুষ কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় এবং আমাদের ইউনিয়ন থেকে প্রত্যেকটা মানুষকে সেফলি বের করে দেওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার ছিল সব সে করতো। এর চাইতে ভালো আ মানে স্টোরি আর হয় না আমার মনে হয়। আপনার ইউনিয়নের আগের যিনি চেয়ারম্যান ছিলেন, তার সম্বন্ধে যদি একটু বলতেন তিনি কেমন ছিলেন? উনার নাম কি? ওনার নাম এই বর্তমান যে চেয়ারম্যান ছিল বর্তমান যে চেয়ারম্যান ছিলেন, উনি কি আছেন এখন এলাকায় বর্তমানে? না উনি এখন এলাকায় নেই। এলাকায় নেই না। উনি কেমন ছিলেন? উনার আ উনি কেমন ছিলেন বলতে উনি আওয়ামী লীগ ছিলেন। এর চাইতে বড় পরিচয় তো আর হয় না। উনি কেমন ছিলেন? উনি আওয়ামী লীগ ছিলেন
এবং উনি সেটা আমি আমার ব্যক্তি জায়গা থেকে আমি কারো সমালোচনা করতে চাই না। আমি শুধু এতটুকু কথাই বলতে চাই যে সাধারণ মানুষের উপর বিচারের দায়ভার আছে। যদি সৎকর্ম করে থাকে, আগামী দিনে নির্বাচন আসুক নির্বাচনে, সে নির্বাচনের ভোটের ফলাফলে নির্ধারণ হবে কে কেমন ছিল। আপনার এলাকাটাও তো গ্রাম, ধুলিয়া ইউনিয়ন এবং ইউনিয়ন এখানে তো মানুষ বেশিরভাগই কৃষিকাজ করে। তো কৃষকদের নিয়ে আপনার কোনো প্ল্যান পরিকল্পনা আছে? যদি আপনি ক্ষমতায় আসেন তাহলে আপনি এই কাজগুলো করবেন, অথবা এই মুহূর্তেও কোনো কাজ করছেন কিনা কৃষকদেরকে নিয়ে? কৃষকদের নিয়ে কাজ বলতে যেমন কৃষকদের জন্য তো প্রত্যেক বছর একটা অনুদানের ব্যবস্থা থাকে। কৃষক বা জেলে তাদের জন্য প্রত্যেক বছর বা মাসে একটা অনুদানের ব্যবস্থা আছে। যেমন কৃষকদের জন্য সার আসে। এই জিনিসগুলা ১৭ বছর আগে থেকে মানে ১৭ বছর পর্যন্ত এটা নিতে হইলেও তাদের নাম দিতে হইলেও, যেমন ধরেন একজন কৃষক সার নিবে, সারের নাম দিতে হইলেও তার ২-৪ হাজার ৫,০০০ টাকা তাকে দিয়ে তারপর নাম দিতে হয়েছে। তারপরে জেলে যিনি ছিল, জেলেদের চাল দেয়া নিয়ে ওই চাল দিতে গেলেও সেইখানে চালের নাম দিতে হইলেও তাদেরকে টাকা দিয়ে নাম নিতে হয়েছে, নাম কিনতে হয়েছে। এটা বিগত দিনে হয়েছে। আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন কখনো, আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ করে দেন, অবশ্যই এই জায়গাগুলোকে স্বচ্ছ রাখার একদম নিজের ভিতর থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। ইউনিয়ন পর্যায়ে যে ত্রাণগুলো আসে সেগুলো কি আসলে সঠিকভাবে এই গত ১৭ বছরে বিতরণ করা হয়েছে? গত ১৭ বছরে আমি তো যতটুকু জানি যে নাম কারো না কারো নাম দিয়ে তো নিতেই হবে। মানে এরকম হয়েছে যে আজকে এটার নাম আসছে, নাম এমন একজন যিনি নেতা আছেন যার কাছে নাম আছে, উনি নিজের কাছের একজন লোককে দিয়ে নামটা, তারপরে ওই চালটা উনি নিছে বা ওই ত্রাণটা আপনি কি কখনো ১৭ বছরে কখনো প্রতিবাদ করেছেন এইসব ব্যাপারে? বলেছেন? এটা নিয়ে সত্যি কথা বলতে আমরা তো আমাদের এলাকায় প্রত্যেকটা জিনিস নিয়ে প্রতিবাদের একটা জায়গা তো আমাদের ছিলই। একটা মানুষের সাথে অন্যায় অবিচার হইলে আমাদেরকে যখনই জানাইছে আমরা প্রত্যেকটা জায়গায়, সাধারণ মানুষও এই ব্যাপারে সচেষ্ট ছিল এবং ওনারাও জানতো আসলে যে আমরা যদি প্রতিবাদ করি, আমাদের জায়গা থেকে এই মুহূর্তে প্রতিবাদ করে খুব একটা লাভ নাই। ওই সময়টা এরকম ছিল, আপনি জানেন ভালো করে। ১৭ বছরে বিএনপির লোকজন কোথাও গিয়ে প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সেটা সমাধান হয়ে গেছে। এরা খুব বিরল। কারণ আপনি দেখছেন আমরা ১৭ বছর কত আন্দোলন সরব ছিলেন হ্যাঁ, অবশ্যই সরব ছিলাম আমরা। এবং আপনি কথা বলেছেন। হ্যাঁ, কথা হয়েছে। এরপরে আপনার উপরে এই কথা বলার কারণে কোনো নির্যাতন, কোনো হামলা? না আসলে আমাদের এলাকার বিষয়টা এরকম যে নির্যাতন হামলা করার মতো আ সেটার একটা আলাদা জায়গা লাগে। সেই জায়গাটা সেই আপনি নিজেদের একটা আধিপত্যের বিষয় তো থাকে প্রত্যেকটা এলাকায়। সেই জায়গা থেকে হামলা করা বা নির্যাতন করা, এটার জন্য যেরকম মানুষ দরকার আমরা আল্লাহর রহমতে সেরকম না। আধিপত্যের জায়গা থেকে স্ট্রং আপনারা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের জায়গা থেকে মনোবল আছে। আমরা অনেকটাই তাহলে তো আপনারা আরো ভালো পদক্ষেপ নিতে পারতেন ওই আমলটাতে, বা এই যে বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার যে ছিলেন, আওয়ামী লীগের যিনি আপনি বললেন যে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আওয়ামী লীগ ছিলেন। কিন্তু আপনাদের আরো ভালো পদক্ষেপ থাকার কথা। কি নিয়েছেন আপনারা? এই পদক্ষেপগুলা আমরা নিতে গেলেও যেমন আপনাকে আমি একটা সহজ কথা বলি। আমরা মুখ দিয়ে একটা জিনিস বলতে পারছি। অনেক জায়গায় কিন্তু সেটাও পারে নাই। আমরা আমাদের জায়গা থেকে কিছু কথা বলতে পারছি। কিন্তু অন্যান্য ইউনিয়ন বা অন্যান্য উপজেলাতে যাবেন, বিভিন্ন জায়গায় কথা বলার মতো সুযোগ কেউ দেয় নাই। কথা বলতেই পারে নাই। কথা বললে মামলা হামলা, আ মারামারি, পিটাপিটি এগুলো হইছে। আমাদের জায়গা থেকে আমরা এই প্রতিবাদটুকু তো করতে পারছি। আপনার ইউনিয়নের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আপনি কি ভাবেন? এবং আপনি ক্ষমতায় যদি আসেন, চেয়ারম্যান যদি হন, তাহলে সেক্ষেত্রে আপনার নিরাপত্তা নিয়ে আপনার পদক্ষেপগুলো কি হবে? সাধারণ মানুষের নিরাপত্তা, নরমালের নিরাপত্তা। আচ্ছা, আচ্ছা। আমি আমার জায়গা থেকে আমার বাবা যখন চেয়ারম্যান ছিল তখন আমি একটা জিনিস আপনি আমার এলাকায় খবর নিলে দেখতে পারবেন। ধুলিয়ার মানুষ এখনো বলে যে তোমার বাবা যখন চেয়ারম্যান ছিল তখন তৎকালীন সময়ে মানুষ দরজা খোলা রেখে ঘুমানোর একটা কথা বলে। এখনো পর্যন্ত বলে এই ১৮-১৯ বছর পরেও। যদি আল্লাহ সেরকম সুযোগ বা সেরকম তৌফিক কখনো দেয়,
অবশ্যই মানুষ সেই 17 বছর বা 19 বছর আগে যেভাবে মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাইছে, আমরা এর ব্যতিক্রম কিছু হবে না। তাতে যদি অপরাধী বা অন্যায়কারী যদি নিজের ঘরের লোকও হয়, তাকে বিন্দু পরিমাণ ছাড় আমরা দেব না। এটাকে আপনি আজকে দায়িত্ব নিয়ে বলছেন। হ্যাঁ, আমি শতভাগ দায়িত্ব নিয়ে বলছি। আমার সাথের কোনো লোকও যদি কখনো অন্যায় করে ফেলে, আমি তাকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ। রাজনীতিতে আসছেন, আপনি স্বপ্ন দেখছেন আপনি চেয়ারম্যান হবেন বা সাধারণ মানুষও আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে। তো সেক্ষেত্রে আপনার পাশে যারা রাজনীতি, আপনার সাথে যারা রাজনীতি করে, আ তাদের সাথে আপনার সম্পর্ক বা তাদের চাহিদাগুলো আসলে কি হয়? আ তারা আসলে আপনার কাছ থেকে কি চায়? যারা আপনার সাথে রাজনীতি করে, যারা আপনাকে, আমি যদি বলি যারা আপনার কর্মী। সত্যি কথা বলতে আ কর্মী কথাটা বলতে শুনতে আসলে নিজেকে একটু ছোট মনে হয়। কর্মী না, আমাদের সাথে যারা রাজনীতি সহপাঠী। না, দলের যারা আ কি বলে? আ দলের যারা সাথের যারা মানুষ আছে, এরা প্রত্যেকেই যার জায়গা থেকে, আমি নিজেও একজন কর্মী। আমি বিএনপির একজন কর্মী। কিন্তু সত্যি কথা বলতে আমাদের সাথে যারা রাজনীতি করে অধিকাংশ মানুষ শিক্ষিত। আমাদের এলাকার মানুষজন আ অধিকাংশ মানুষ শিক্ষিত। ওকে। এবং প্রত্যেকটা মানুষের সাথে রাজনীতি করে একেকজনের সাথে একেক ক্যাটেগরির মানুষ। আমাদের সাথে যাবেন, আমাদের সাথে শিক্ষিত মানুষ আছে। ভদ্র, নম্র মানুষ দেখি আমরা তাদের সাথে রাজনীতি করি। আমরা কোনো উগ্র বা আ থাকে না চরিত্র, যাদের চরিত্রে একটু প্রবলেম থাকে, এরকম মানুষজন থেকে আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করি। আগস্টের গণ-অভ্যুত্থানে আপনার ভূমিকা কি ছিল? আমরা যে যার জায়গা থেকে তো আসলে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা তখন বরিশালে ছিলাম। বরিশালেও বেশ অনেক ঝামেলা-টামেলা হয়েছিল। আমরা রাস্তায় ছিলাম এবং প্রতিটা মুহূর্ত নিজের জীবনকে বিপন্ন করার চিন্তা করেই আমাদের রাস্তায় থাকতে হয়েছে। এবং আগামী দিনেও যদি প্রয়োজন হয় দেশের জন্য, আমরা অবশ্যই থাকব। গণ-অভ্যুত্থান থেকে এবং আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামল থেকে আপনি একজন তরুণ এবং তরুণরা এখান থেকে কি শিক্ষা নিতে পারে বলে মনে হয় আপনার কাছে? আমার মতে গত ১৭ বছরে মানুষের প্রতি যে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা, মামলা, এইসব জিনিসগুলো থেকে আমাদের দেশের যারাই আগামীতে নেতৃত্ব দিক, বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই নেতৃত্ব দিক, তাদেরকে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যে আমি সরকার দলে আছি, বিরোধী দলের যিনি আছেন, ওনাকে আমার আ ডমিনেট করতে হবে বা ওনাকে নির্যাতন, নিপীড়নের মধ্যে রাখতে হবে। এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমরা আসলে কখনোই সামনের দিকে এগিয়ে যাইতে পারব না। এখান থেকে কি দেশ বেরিয়ে আসতে পারছে এই গত ৫ মাসে আপনার কাছে কি মনে হয়? ৪-৫ মাস আ হয়ে গেল। সত্যি বলতে দেশ স্বাধীন আছি আমরা। যেমন ৫ তারিখের আগে আমাদের কথা বলার সুযোগ ছিল না। কিন্তু ৫ তারিখের পর থেকে আমরা কথা বলতে পারছি। যেমন ৫ তারিখের আগেই আমরা ফোনে কথা বললেও চিন্তা করতে হইছে যে আমাদেরকে ফোন ট্র্যাক করা আছে কিনা। আপনার এরকম হয়েছে আপনার সাথে? হ্যাঁ, আমরা এরকম হয়েছে। এখন আসলে এটা বোঝার কোনো উপায় নাই। কারণ মামলা-হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে। আপনি কি জেলে গিয়েছিলেন? হ্যাঁ, আমি জেলে গিয়েছিলাম। ২ মাস ১৯ দিন জেলে ছিলাম। কি জন্য? কি এটা আমাকে একটা মামলা দেওয়া হয়েছিল রাষ্ট্রদ্রোহের আ ডিজিটাল নিরাপত্তা আইনে। ওই যে বিভিন্ন রকম স্ট্যাটাস ফেসবুকে আ কি বলে যে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস। ওই বিষয়টা একটু আমাদেরকে বলবেন যে আপনাকে কেন গ্রেফতার করা হয়, কিভাবে গ্রেফতার করা হয় এবং আপনার উপরে কোনো নির্যাতন চালানো হয়েছে কিনা? পুরো বিষয়টা একটু যদি আমাদেরকে আসলে সিস্টেমের মধ্যেই তো করাপশন। যে জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আ আমি যখন গ্রেপ্তার হই আমি বেশ কিছু ফেসবুকে আন্দোলন সংগ্রাম তো আমরা রাস্তাঘাটে করি। হ্যাঁ। তারপরেও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী যারা বিরোধী দলের যারা নেতাকর্মী আছে যেমন আওয়ামী লীগের যারা নেতাকর্মী ওনাদের ইন্ধন তো অবশ্যই ছিল। ওনাদের ইন্ধনের মাধ্যমেই আসলে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়। এবং একটা সময় এরকমও হইছে যে ঈদ কোরবানিতে আমরা বাড়িতে গেলে আমাদেরকে থানা থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হইতো কেন দেশে আসছেন? তো দেশে আমি আমার গ্রামের বাড়ি বা যেইখানে আমি থাকি, আমি স্থায়ী বসবাস করি। সেইখানে আমি যাইতে হইলে যদি আমাকে পুলিশ বা প্রশাসন ফোন দিয়ে জিজ্ঞেস করত। এটা আগের কথা বলছি। হ্যাঁ। ৫ই আগস্টের আগের কথা।
তো বিভিন্নভাবে আমাদেরকে আসলে করতো পুলিশ, কেন আসছেন দেশে, দেশে কাজ কি? আপনি কি বলতেন? আমি আসলে ওই সময়টা এরকম ছিল, আসলে তাদের সাথে কথা তর্ক করে কোনো লাভ নাই। কারণ যুক্তি তর্ক যেটা আইন সেই অনুযায়ী তো তারা চলে নাই ওই সময়। কারণ সরকারের চাপ ছিল। চাপের কারণে তারা বিভিন্নভাবে মানুষকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদের হ্যারাস করতে হইছে। তো আমাকে একবার বলা হইলো যে, "আপনি দেশে আসছেন কেন?" ওকে। আমি বললাম যে, "দেশে আমি আসবো না। আমার গ্রামের বাড়ি। আমি এইখানে বড় হইছি। আমার বাপ-দাদার ভিটা বাড়ি এইখানে। তো আমি দেশে আসবো না।" ঈদের সময় তো অন্ততপক্ষে আমার থাকতে হইছে বেশিরভাগ সময় বরিশাল। বা তখন তার কথা হলো, "আপনার এই মুহূর্তে দেশে আসা উচিত হয়নি। আপনি চলে যান।" আমি আবার তাকে বললাম, হাসতে, হাসতেই বললাম যে, "তাহলে একটা কাজ করেন, আপনি আমার জায়গা সম্পত্তি, ভিটা বাড়ি সবকিছু কিনে রেখে দেন। আমি চলে যাই। এর বিকল্প তো নাই। কারণ আমার বাড়িঘরে যদি আমি যাইতে না পারি।" এখন আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমরা ভালো আছি। আচ্ছা, এই যে ৫ই আগস্টের পরের মানে আপনার এলাকার যদি বলি অবস্থানটা, মানে আপনার এলাকার পরিস্থিতিটা কেমন ছিল? ধন্যবাদ। ৫ই আগস্টের পরে আহ কিছু জায়গায় তো অসঙ্গতি অবশ্যই ছিল। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যেন কোনো মানুষের জানমালের ক্ষতি না হয় এবং বিশেষ করে সংখ্যালঘু যাদের বলি আমরা, হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন, ওনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ওকে। এবং ওইখান থেকে আমরা এর পরেও কি কোনো অঘটন ঘটেছে আপনার এলাকায় বা আপনার? মানে আমাদের এলাকায় আসলে সত্যি কথা বলতে ওরকম কোনো অঘটন ঘটেনি। ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা তো আসলে আ ইচ্ছায় হোক অনেকেই করছে বা অনিচ্ছায় হোক হয়ে গেছে। তারপরেও এরকম ১ টা ২ টা ঘটনা যদি বলতেন যে হ্যাঁ, কিভাবে আমাদের আসলে ওইখানে ২-১ টা বাড়িতে হয়তো হামলা-টামলা হয়েছিল। কি কারণে? এরা কারণ বলতে বিরোধী দলের যখন তারা ছিল হয়তো ওই সময় তারা হ্যাঁ, আওয়ামী লীগ করত নির্যাতন। হামলা কারা করে? আসলে সত্যি কথা বলতে আমাদের যিনি দলের সর্বোচ্চ পর্যায়ে আছেন জনাব তারেক রহমান সাহেব, উনার স্পষ্ট বার্তা ছিল আ কোনো ব্যক্তির দায় হুম। দল নিবে না। ওকে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে কেউ যদি কারো ব্যক্তি আক্রোশ কারোর উপর উঠায়, সেটা দলের কোনো পদবি হোল্ড করা হোক অথবা দলের বাইরের হোক, যেই হোক সেটা দল নেবে না। আমরা আমাদের জায়গা থেকে দলের নির্দেশনা ছিল সবাইকে সেফ রাখার জন্য। সবাই যাতে কারোর উপর কোনো নির্যাতন না হয়, কারোর উপর কোনো নিপীড়ন না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। তারপরও কিছু জায়গায় হয়তো কিছু অঘটন ঘটেছে সেগুলো আসলে এই অপ্রীতিকর ঘটনাগুলো আসলে কারা ঘটিয়েছে আপনার এলাকায়? এটা আসলে বিএনপি নামধারী কিছু আ মানুষজন তো থাকে যারা ধরেন বিএনপির নামধারী বলতে আমাকে যদি একটু বুঝায় বলতেন। ধরেন দর্শক আছেন তাদের জন্য। আচ্ছা, আচ্ছা। এখন আমি কারো স্পেসিফিক নাম বলতে চাচ্ছি না। ওকে। কিন্তু ধরেন বিএনপি ট্যাগ লাগিয়ে ৫ তারিখের পরে আ দেশের বিভিন্ন জায়গায় আম ধরেন যারা বিএনপি করে নাই কখনো বা দলীয় কোনো পদপদবিতে নাই, তারাও কিন্তু ৫ তারিখের পরে বিএনপি হয়ে গেছে। ওকে। এরকম মানুষের অভাব নাই। সারা বাংলাদেশে তারা বিএনপি করে নাই। তখন তারা কোন দল করত? আওয়ামী লীগ করত? হ্যাঁ, আছে এরকমও আছে। আওয়ামী লীগের সাথে ছিল কিন্তু তারা এখন চেষ্টা করতেছে যে আপনি যেটা বললেন যে নাম বলবেন না। তারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, তারা দলের বদনাম করছে, দেশের বদনাম করছে। তাদের নাম বলতে সমস্যা কোথায়? আসলে বিষয় হচ্ছে কারো নাম মেনশন করা তো আসলে আমার জন্য সমীচীন না। মানে এখানে কি আপনি কনফিউজড যে তারা ঘটাতে পারে এরকম? না, একটু সেজন্য না। আসলে বিষয়টা হচ্ছে আ দায়িত্বশীল একটা জায়গা থেকে আমি কারোর নাম বলতে পারি না। এটা আসলে আমার জায়গা থেকে এটা শোভা পায় না। ওকে। কিছু মানুষ ভুল করবে এবং দল কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশে যেখানেই অনিয়ম দুর্নীতি হয়েছে সেখানেই দলের কোনো পদে থেকে স্বপদে থেকে যদি কেউ কোনো অন্যায় অপরাধ করেছে সেটা দল কিন্তু তৎনগদ সিদ্ধান্ত নিয়েছে এবং বহিষ্কার আপনার ভূমিকা কি ছিল ৫ই আগস্টের পর থেকে? আপনার এলাকায় আপনি কি এলাকায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি ৫ই আগস্ট এলাকায় ছিলাম। ওকে। ৫ই আগস্ট আমি এলাকায় ছিলাম এবং ৫ই আগস্ট থেকে আমি এখন পর্যন্ত আমি একদম এলাকায় আছি। হয়তো কিছু সময়ের জন্য এলাকার বাইরে যাওয়া হয় বিভিন্ন কাজে। জি। তো আমি যখন ছিলাম তখন আসলে তখন থেকে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন আমাদের যে এলাকা বা আমার যে ইউনিয়ন, আমার যেখানে বাড়ি, সেখানে কোনো মানুষ যেন কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হয়। দেখা যায় ৫ই আগস্টের পরে তো আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন?
এটা আসলে ৫ই আগস্টের রাতের বেলা হচ্ছে একটা পরিবেশটা একটু অন্যরকম ছিল। কিরকম ছিল? ধরেন একটু কি বলে এটাকে কি বলবো? ধরেন একটু ভয়াবহ পরিবেশ পরিস্থিতি হওয়ার একটা সম্ভব মারমুখী হ্যাঁ, একটা সম্ভাবনা মারমুখী কারা ছিল? মারমুখী আসলে সত্যি বলতে ১৭ বছর যারা নির্যাতন নিপীড়িত হয়েছে, এরা তো স্বাভাবিকভাবেই এত বছর পরে এটাকে আপনি স্বাভাবিকভাবে দেখেন? সবাই যে করতে পারছে এরকম কিন্তু না। তো হয় নাই অপ্রীতিকর ঘটনা খুবই কম। ওকে। ২-১ টা হয়তো ইনসিডেন্টালি হয়ে গেছে। তো এই জিনিসটাকে আসলে আমরা প্রোটেস্ট করার জন্য আমরা কিন্তু এলাকায় ছিলাম সার্বক্ষণিক এবং সবার খোঁজ খবর রাখছি। কোথাও যদি শুনছি যে ও ওম ও এই জায়গায় কোনো একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আমরা তৎনবৎ সেইখানে গেছি এবং যেমন হিন্দু যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলায় আমরা রাতের বেলা সারারাত ঘুরছি। যেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন তাদের না হতে হয়। আমরা চেষ্টা করেছি। এখন বাদবাকিটা এলাকার যারা আছেন তারা ভালো এই যে একটা সরকার পতন হওয়ার পরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, সংখ্যালঘুদের উপরে হামলা, মামলা, এই বিষয় থেকে আমরা বের হতে পারি কিভাবে? আপনার কাছে একটু মনে হয়? আ আপনার একটা কথা আমি একটু কোট করতে চাই। সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর হামলা বা মামলা। আমার জানা মতে সমগ্র বাংলাদেশে বিএনপি কর্তৃক কোথাও কোনো সংখ্যালঘুদের উপর হামলা অথবা নির্যাতন অথবা মামলা এরকম কিছু করা হয়নি। কেন বলছি আমি? ১টা ২টা ঘটনাও ঘটেনি এরকম আপনি এখন ধরেন কিছু জায়গায় যদি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকেও, যেমন সংখ্যালঘু না। সংখ্যালঘুদের উপর আমরা যেটা শুনেছি যে বিভিন্ন জায়গা থেকে আওয়ামীপন্থী যারা আছেন, তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যেন যারা হিন্দু সম্প্রদায়ের আছেন, তাদেরকে হ্যারাস করে এই দোষটা, এই দায়টা বিএনপির উপর বর্তানোর জন্য। এই চেষ্টা কিন্তু তারা করবে। কারণ কিছু শক্তি সবসময় চেষ্টা করে যেন অপোজিশনের উপর দোষ চাপানোর জন্য। সত্য হোক, অসত্য হোক বিভিন্নভাবে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়া থেকে হয়তো অপপ্রচারও চালানো হচ্ছে। আচ্ছা। এটা তো আপনি একজন সংবাদকর্মী হিসেবে আপনি ভালো জানেন। থেকে। আচ্ছা, এই অপপ্রচার চালানো হচ্ছে পুরোটাই কি অপপ্রচার? সত্যতাও কিছু তো আছে, তাই না? সত্যতা বলতে আসলে আপনি আমাকে দেখাতে পারবেন কোথাও যে এরকম অপ্রীতিকর ঘটনা একদম হইছে আপনি স্বচক্ষে দেখছেন। আমি আমার নিজের চোখে দেখি নাই। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের হামলা হয়েছে। আচ্ছা, এটা স্পেসিফিক কেউ করছে বা এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ এরকম অনেকগুলো প্রমাণই আছে যেটা মিডিয়াতে আসছে এবং প্রকাশ্যে আসছে। আচ্ছা। তবে আমার কথা হচ্ছে যে অপ্রীতিকর ঘটনাগুলো ৫ তারিখের পর যে ঘটে গেল বা এখনো ঘটছে ২-৪ টা জায়গায় ২-১ জায়গায়। সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, আপনি কি সাপোর্ট করেন? এই অবশ্যই না, অবশ্যই না। আমি কেন সাপোর্ট করব? আমার জায়গা থেকে আমার মনে হয় একটা দেশ এগিয়ে যেতে হলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে ব্যা তার নীতিগত জায়গা থেকে ঠিক থাকতে হবে। নির্বাচনও হলো, বিএনপিও ক্ষমতায় আসলো। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ যা চায়, যেই প্রয়োজন, সেই প্রয়োজন মিটাতে পারবে বিএনপি এবং বিএনপির দুর্নীতি করবে না, আওয়ামী লীগের মতো গুম হত্যার রাজনীতি করবে না? এটা কি আপনার কাছে মনে হয় বিএনপি এটা করতে পারে? আমি আমি বিএনপির অতীত ইতিহাস কিন্তু তা বলে না। আমি একজন বিএনপির একজন কর্মী হিসেবে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আগামী দিনের এই ৫ তারিখের অভ্যুত্থান থেকে আ বিএনপির কর্মী না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটা আমার আ মনে হয়। এই ৫ তারিখের অভ্যুত্থান থেকে প্রত্যেকটা দলের, শুধু যে বিএনপি তা না, বাংলাদেশের ছোট বড় প্রত্যেকটা দলের শিক্ষা নেওয়া উচিত যে আগামী দিনে এই ফ্যাসিবাদ বা এই ফ্যাসিস্ট হওয়ার যে পরিণতি, এই জিনিসটা প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন থেকেই চিন্তা করা উচিত। কারণ এই পরিণতি যদি অন্য কোনো দল, আমি একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু বলছি, আমি কোনো দলীয় কর্মী না। এই পরিণতি যদি অন্য কোনো দলের হয়, কি হচ্ছে, কিভাবে হচ্ছে প্রত্যেকটা মানুষ সারা দেশের দেখছে। এই জায়গা থেকে প্রত্যেকটা দলের নিজেদেরকে যদি কারোর এরকম চিন্তাভাবনা থাকে, সেই ক্ষেত্রে তারা তাদের এই জায়গা থেকে সরে আসা উচিত এবং এই জায়গাটাকে নিজেদের সংস্কার করা দরকার। ৫ তারিখের পর থেকে আপনি যেটা শিক্ষা নেওয়ার যে কথাটা বললেন, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের আওয়ামী লীগ বাদে যে
যতগুলো রাজনৈতিক দল আছে তাদের ভিতরে কিছুটা পরিবর্তন আসছে এবং সেটা কাদের ভিতরে এই পরিবর্তনগুলা দেখতে পাচ্ছেন? নাকি আগেও যেমনটা ছিল এখনই তেমনটাই আছে? আম ৫ তারিখের পরবর্তীকালীন প্রত্যেকটা রাজনৈতিক দল, আমার যেটা ধারণা, প্রত্যেকটা রাজনৈতিক দলই এটা নিয়ে ভাবছে। প্রত্যেকটা দলই আমার ধারণা থেকে বলছি যে প্রত্যেকটা দলই ভাবছে যে আগামী দিনে রাজনীতি করতে হলে অবশ্যই চিন্তা ভাবনা করে রাজনীতি করতে হবে এবং স্বচ্ছ রাজনীতির জন্য স্বচ্ছ রাজনীতির জন্য স্বচ্ছ রাজনীতির জন্য প্রত্যেকটা দলের একত্রিত হয়ে কাজ করতে হবে। এটা আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি। অবশ্যই এটা প্রত্যেকটা দল ভাবছে। জামাত নিয়ে আপনার মন্তব্য কি? জামাতে ইসলাম বাংলাদেশ। জামাত ইসলাম নিয়ে আমার মন্তব্য হচ্ছে জামাত একটা রাজনৈতিক দল। জামাত তাদের মতো রাজনীতি করছে। একসময় তারা বিএনপির সাথেও ছিল, আওয়ামী লীগের সাথেও ছিল। তারা তো আবার আগামী দিনে যদি হয়তো অন্য কোনো দল আসে তাদের সাথেও হয়তো যাইতে পারে। তাদের বিষয় নিয়ে কথা বলাটা খুব চিন্তার বিষয়। আসলে আগামী দিনে কি করবে? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন জামাত? আমি আসলে জামাত সম্বন্ধে আমি মন্তব্য করতে চাচ্ছি না এইজন্য। কারণ তো মন্তব্য করলেনই। আমি তারা আগামী দিনে কি করবে সেটা নিয়ে আমি বললাম যে সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। কারণ তারা একটা সময় তো ছিল আওয়ামী লীগের সাথেও ছিল, বিএনপির সাথেও ছিল। এখন আবার নিজেরা আলাদা করে করছে। তাদের রাজনীতিটা তাদের মতো করেই করছে। আগামী দিনে কাদের সাথে যাবে, কি করবে না করবে সেটা তারা ছাড়া হয়তো বোঝার মতো ওয়ে আসলে সাধারণ মানুষের আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি যে যতটুকু আমার জানা আছে যে এলাকাগুলোতে এখন ফেসবুকে প্রচুর পরিমাণে ক্রাইম হচ্ছে, ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এরকম কি আপনার এলাকাও আছে? হ্যাঁ, আমাদের এলাকায় আছে। আচ্ছা। ফেসবুকে প্রোপাগান্ডা যেটাকে বলি আমরা। ধরেন কাদা ছোড়াছুড়ি যেটাকে বলি আমরা সহজ ভাষায়। তো কাদা ছোড়াছুড়িটা হচ্ছে। সব জায়গায় হচ্ছে। আ কোথাও কম, কোথাও বেশি। আমাকে নিয়েও বেশ কিছুদিন ধরেন কি লেখালেখি করছে। পরবর্তীতে যখন সাধারণ মানে বুঝতে পারছে যে সাধারণ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে না। তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এরকম প্রচারগুলো কেন চালায়? যারা এটা আসলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে আপনি যদি মানুষের মধ্যে জনপ্রিয় হন, আপনার প্রতি মানুষের একটা সিম্প্যাথি থাকে, ভালোবাসা থাকে। সেই ভালোবাসাটার মধ্যে একটু কালিমা দিয়ে দিলে বা একটু কালিমা লিপ্ত করে দিলে যদি তার জনপ্রিয়তা একটু কমে যায়, তার প্রতি মানুষের যদি একটু কি বলে আ নেতিবাচক কোনো ধারণার সৃষ্টি হয়। এজন্যই মূলত আসলে এটা হচ্ছে। ঢাকার রাজনীতি আর গ্রামের রাজনীতি এর মধ্যে পার্থক্য কি? শহরের রাজনীতি আর গ্রামের রাজনীতি। শহর তো আসলে নিয়ন্ত্রণ করছে যারা বড় রাজনৈতিক ব্যক্তিত্ব। আর গ্রামের রাজনীতিটা একটু ভিন্ন ধরনের। কিরকম যদি একটু বলতেন? শহর আর গ্রাম ২ টার তো তফাৎ আপনি নিজেই বোঝেন। ওখানে সড়ক বাতি নাই। এখানে সড়ক বাতি আছে। তো ওই রাজনীতির মধ্যেও কেউ একটু আপডেটেড, কেউ একটু ব্যাকডেটেড। এবং গ্রামের রাজনীতির গ্রামের মানুষজনের আমাদের যারা উপজেলা কেন্দ্রিক রাজনীতি বা মফস্বল কেন্দ্রিক রাজনীতি যারা করে, তাদের চিন্তা ধারণা আর শহর কেন্দ্রিক একদম বিভাগীয় পর্যায়ের অথবা এই যে ঢাকার কথাই বলি। ঢাকার রাজনীতির সাথে আপনি কখনো এক করতে পারবেন না। কারণ এদের চিন্তাভাবনা একেকজনের চিন্তাভাবনা একেক রকম। গ্রামের রাজনীতিতে আলাদাভাবে তাদের স্তরটাও তো আলাদা। এক্ষেত্রে তারা ওইভাবেই তাদের নিজেদেরকে বিল্ড আপ করে ছোটবেলা থেকে। বর্তমানের যে সরকার ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, আ বিগত ৫ মাসে তাদের অবস্থান সম্পর্কে যদি আপনার কাছ থেকে জানতে চান এবং তাদের বর্তমান রাজনৈতিক দেশ চালানোর যে মানে এই যে ৫ মাস পর্যন্ত দেশ চালাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে তারা সঠিকভাবে দেশ চালাচ্ছে? আমি আসলে দেশ কিভাবে চলতেছে আমি বুঝতেছি না। এটা সত্যি কথা আমি এটা আমার কেন? আমি বুঝতেছি না। এটার কারণ হচ্ছে আম মানে আমি কোনো আ ডেভেলপমেন্টও দেখছি না। আমি কোনো কি বলে আমি যে অবস্থা ছিল সেইভাবে স্বাভাবিকভাবে যেভাবে চলার কথা। কি ধরনের ডেভেলপমেন্ট মানে আপনি চাচ্ছিলেন? আমি ভাবছি যে ৫ তারিখের পরে হয়তো যে সরকার আসলে একটা স্বাভাবিক যেই দেশটা যেভাবে স্থিতিশীল হওয়ার কথা ছিল, সে স্থিতিশীল অনেকটাই করতে হয় নাই। প্রশাসনের ভূমিকা এটা আপনারা ভালোভাবে জানেন। কয়েকদিন খারাপ ছিল, এখন তো প্রশাসন ঠিক আছে। প্রশাসন খুব একটা যে ভালো কার্যকর ভূমিকা ভালোই আছে তো।
কার্যকর ভূমিকা পালন করছে না আমার মনে হয়। কেন করছে না? কি বলে বিভিন্ন জায়গা থেকে আমি দেখি তো বিভিন্ন জায়গা থেকে ঝামেলা-টামেলা হইলে ধরেন থানা প্রশাসন বা পুলিশ প্রশাসনের কাছে এটা করলে তারা অত ভালো আগে যেমন মানে আগে পরে বা সামনের দিনে যেরকম হওয়ার কথা ছিল, ওই ভূমিকাটা ওইভাবে তারা কিন্তু রাখছে না আগের মতো। এর কারণ কি? বা এইটার কারণ আসলে এটা বড় রাজনৈতিকবিদদের চিন্তাভাবনার বিষয়। এটা তারা বলতে পারবে আসলে কেন হচ্ছে না। আরেকটা কথা হচ্ছে দুর্নীতি জিনিসটা যদি আমাদের এই সমাজ থেকে দূর করা না যায়, তাহলে আপনি এই অভ্যুত্থানের কোনো ফলাফল আপনি পাবেন না। ৫ তারিখের পর থেকে বিএনপি এ পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়েছে, আপনার এই বিষয়ে মন্তব্য কি? রাজনৈতিক যতগুলো পদক্ষেপ বিএনপি আমার দেখা চোখে বিএনপি খুব ভালো পদক্ষেপ নিচ্ছে। খারাপ নিচ্ছে না। যেমন ৫ তারিখের পর থেকে আমাদের আ যিনি আ যিনি দলের সর্বোচ্চ পদে যিনি আছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। তাদের ভূমিকাটা ছিল এরকম, দেশের আ এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সেই লক্ষ্যে সকলকে সহযোগিতা করতে হবে। ওকে। আমরাও কিন্তু সেটাই চাই। সরকার সফল হোক। একটা যথাযথ রোড ম্যাপ করে একটা সামনে আ খুব মানে খুব কাছাকাছি একটা সময় একটা সুন্দর নির্বাচন দিক। সে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক এবং সেই সরকার সকল কিছু গুছিয়ে যতটুকু সংস্কার না করলেই নয়। নির্বাচন ব্যবস্থাটার একটা সংস্কার করে আগামী দিনে যেন একটা ভালো সুষ্ঠু নির্বাচন হয় এবং আ কোনো সরকার আসার পরেও যেন সেই নির্বাচন ব্যবস্থাটা অক্ষুণ্ণ থাকে। সেটা আমার মতে এই সরকারের এই পদক্ষেপটা নেয়া খুব জরুরি। সর্বশেষ আপনার এলাকা ধুলিয়া ইউনিয়নের জনগণের উদ্দেশ্য করে আপনি কিছু বলতে চান কিনা? এবং বললে কি বলবেন যদি বলতেন? আহ ধন্যবাদ। ক্যামেরায় তাকিয়ে দেব। ধুলিয়া ইউনিয়নের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা সোচ্চার হন। অপরাধী কখনোই বড় কেউ হতে পারে না। অপরাধীর মন সবসময় ছোট থাকে, সে যেই হোক। সে যত বড় নেতা হোক, যদি আপনার সাথে অপরাধ করে, আপনার সাথে অন্যায় করে, আপনার প্রতিবাদ গড়ে তুলুন এবং প্রতিবাদের জন্য যদি আমাদেরকে কখনো, কখনো বিন্দু পরিমাণ প্রয়োজন মনে করেন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সাথে আছি। সমগ্র দল আমাদের পুরো বিএনপি আপনাদের সাথে আছে এবং পার্সোনালি আমি আমার এলাকার কথা বলছি। আমি আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত থাকতে চাই এবং আগামী দিনে আপনাদের জন্য ভালো কিছু করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি আবার কথা হবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা আ আ তৌসিফুর রহমান রাফার কথা শুনলেন, যিনি একজন তরুণ রাজনীতিবিদ। তার স্বপ্ন অনেক এবং সে চান যে হিন্দু, মুসলিম বলে কোনো শব্দ থাকবে না। আমরা সবাই বাঙালি। আ তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।